হাই গাইস, ওয়েলকাম টু নেক্সট অফিসার। গাইস, তোমরা সবাই জানো আমাদের ভিশন WBCS এর যে চ্যানেল, তাতে আমার এমসিকিউ সিরিজটা আমি কন্টিনিউ করছি। তার 4টে এমসিকিউ সিরিজ অলরেডি হয়ে গেছে। তো আজকে 5 নম্বর এমসিকিউ, চলো শুরু করা যাক। চলো, ফার্স্ট কোশ্চেন, উইথ হুইচ পিরিয়ড দ্য হরপ্পান পিপল ওয়ার অ্যাসোসিয়েটেড? হরপ্পান পিপল এর মধ্যে কোন পিরিয়ডের সাথে অ্যাসোসিয়েটেড ছিল? অপশন এ নিওলিথিক এজ, অপশন ই ব্রোঞ্জ এজ, অপশন সি আয়রন এজ অ্যান্ড অপশন ডি প্যালিওলিথিক এজ। ঠিক আছে, তাহলে তোমরা যেটা করবে সেটা হলো ভিডিওটা একটু পজ করো, পজ করে তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে সঠিক উত্তর হবে ব্রোঞ্জ এজ। কিন্তু তার আগে একটু এক্সপ্লেন করে দিতে হবে বাকিগুলো। দেখো, যদি ইতিহাসের ভিত্তিতে বলা যায় তাহলে আমরা জানি মেনলি যে সোর্স মানে কি, যে ইনফরমেশন বা তথ্য, সেটার উপরই তো ইতিহাস নির্ভরশীল। আমরা ইতিহাস তো সোর্স ছাড়া কখনোই জানতে পারবো না। তাহলে সেই সোর্সের উপর ভিত্তি করে মেনলি হিস্ট্রিকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রি হিস্ট্রি, একটা হলো প্রোটো হিস্ট্রি, আর একটা হলো হিস্ট্রি। ঠিক আছে, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, হিস্ট্রি। দেখো, প্রি হিস্ট্রি আমরা সেই সময়কে বলবো যেই সময় আমাদের হাতে কোনো লিটারারি সোর্সেস ছিল না, মানে কোনো বই বা পুঁথি এরকম কিছু ছিল না যেটা আমরা পড়তে পারি। ঠিক, সেটাকে বলে প্রি হিস্ট্রি। প্রি হিস্ট্রির সময় কিন্তু যারা আর্কিওলজিস্ট, তারা কিন্তু খনন কার্য করে বিভিন্ন রক পেন্টিংস, কেভ পেন্টিংস এগুলোকে ডিসাইফার করে সেই সময়কার মানুষের জীবনযাত্রা বা সেই সময়কার যে লাইফস্টাইল, সিভিলাইজেশন, সেগুলো তারা বোঝার চেষ্টা করতেন। হলো প্রি হিস্ট্রি। প্রি হিস্ট্রির পরে আসছে হলো প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রিতে প্রি হিস্ট্রির সাথে মেন ডিফারেন্স হলো প্রোটো হিস্ট্রির সময় কিন্তু স্ক্রিপ্ট অ্যাভেলেবেল, কিছু পুঁথিপত্র পাওয়া গেছিল, কিন্তু আনফরচুনেটলি সেটা পাঠোদ্ধার করা পসিবল হয়নি, সেটা ডিসাইফার করা পসিবল হয়নি। প্রোটো হিস্ট্রি, এই হরপ্পান সিভিলাইজেশনটা কিন্তু প্রোটো হিস্ট্রির মধ্যে পড়ে, কারণ আমরা জানি হরপ্পান সিভিলাইজেশনের সময় আমরা পড়েছি যে সেই সময় কিন্তু স্ক্রিপ্ট অ্যাভেলেবেল ছিল, কিন্তু স্ক্রিপ্টটাকে আমরা ডিসাইফার করতে পারিনি এবং ওটার নাম আমরা দিয়েছিলাম পিক্টোগ্রাফি স্ক্রিপ্ট, কারণ সেখানে কিছু সিম্বলস, লোগোস এগুলো ছিল, কিছু ছোট ছোট ফটো এগুলো ছিল। এটা আমরা নাম দিয়েছিলাম পিক্টোগ্রাফি স্ক্রিপ্ট। এবং আমরা এটাও বলেছিলাম যে হরপ্পান যে স্ক্রিপ্টটা, সেটা কিন্তু প্রথম যে লাইনটা যদি দেখো, তাহলে এটা ধরো, এটা যদি হয় রাইট, এটা যদি হয় লেফট, প্রথম লাইনটা রাইট থেকে লেফটে লেখা এবং পরের লাইনটা লেফট থেকে রাইটে লেখা, এইভাবে অল্টারনেটিভ লাইনে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই স্টাইলটাকে বলে বুস্টার প্যাটার্ন। এগুলো আমরা সব পড়েছি। তাহলে হরপ্পান পিপলদের সাথে অ্যাসোসিয়েটেড হলো অবশ্যই প্রোটো হিস্ট্রি, কিন্তু এক্ষেত্রে তো প্রোটো হিস্ট্রি অপশনে নেই, এক্ষেত্রে অপশনে আছে ব্রোঞ্জ এজ। এবার দেখে নাও, এই প্রি হিস্ট্রিকে আমরা সেই সময় যে টুলস গুলো ইউজ হতো, আমরা জানি সেই সময় পাথরের তৈরি টুলস ইউজ হতো, কারণ তখন তো প্রি হিস্ট্রির সময় তো কোনো তখন ধাতু আবিষ্কার হয়নি, তাই তো। তাহলে পাথরের যে ব্যবহার, সেই টুলসের ওপর ভিত্তি করে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হলো প্যালিওলিথিক এজ, যেটাকে বলা হয় প্রাচীন প্রস্তর যুগ, তারপরেরটাকে বলা হয় মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ, এবং তারপর নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক। তাহলে লিথিক মানে হলো, লিথ কথাটার মানে হলো প্রস্তর বা পাথর। তাহলে লিথিক বা পাথরের উপর ভিত্তি করে আমরা কিন্তু এই টোটাল প্রি হিস্ট্রির যে সময়টাকে, সেটাকে 3টে ভাগে ভাগ করতে পারছি, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। ঠিক, এবার প্রোটো হিস্ট্রি যখন আসছে, তখন কিন্তু যেমন একদিকে স্ক্রিপ্ট চলে আসছে, যদিও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, ঠিক সেইভাবে কিন্তু মানুষ প্রথম ধাতু আবিষ্কার করে ফেলছে। একদম নিওলিথিকের শেষে মানুষ কিন্তু কপার আবিষ্কার করে ফেলছে। কপার হলো প্রথম ধাতু আবিষ্কার হয়েছে, এবং তারপরেই টিন বা এসএনও আবিষ্কার হয়ে যায়। ঠিক আছে, এবং এই কপার আর টিনকে তুমি যদি অ্যাড করে দাও, মানে এই কপার আর টিনের যে সংকর ধাতু বা অ্যালয়, তারই নাম হলো ব্রোঞ্জ, তারই নাম হলো ব্রোঞ্জ। তার মানে কপার আর টিন যখন আবিষ্কার হচ্ছে, সেটা হলো হরপ্পান সভ্যতা, তাই জন্য এটাকে ব্রোঞ্জ এজ বলা হচ্ছে। আবার এটাকে তুমি চালকোলিথিক এজও বলতে পারো, কারণ চালকো কথাটার মানে হলো কপার। আর সেই সময় হরপ্পান সভ্যতার সময় যদিও কপার, টিন, সোনা, রূপো এই সমস্ত ধাতুগুলো আবিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু এর সাথেও মানুষ কিন্তু লিথ বা পাথরের ইউজ করতো, সেই জন্যই চালকোলিথিক কথাটা এসছে। এই কনসেপ্টগুলো যেন সবাই ক্লিয়ার থাকে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 2। ভারত ওয়াজ এ, ভরতা মেনলি ওয়াজ এ অরিজিনাল নেম অফ, ভরতা কাকে বলা হয় বা ভারত কাকে বলা হয়? অপশন এ রিভার, অপশন বি ট্রাইবাল গ্রুপ, অপশন সি রিজিয়ন, অপশন ডি নান অফ দিস। ভাবার চেষ্টা করো এই অ্যান্সারটা কি হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ইজি প্রশ্ন, ঋগ্বেদিক পিরিয়ডের প্রশ্ন। সঠিক উত্তর হবে অবশ্যই ট্রাইবাল গ্রুপ। আচ্ছা, আমরা জানি যে
ঋগ্বেদ যে সময়টা লেখা হচ্ছে, টোটাল যে এই বেদিক পিরিয়ডটাকে, সেটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, আমরা সবাই জানি, তাই তো? বেদিক পিরিয়ডকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আর্লি বেদিক পিরিয়ড, বা এটাকে ঋগ্বেদিক পিরিয়ডও বলে, আর একটা হলো লেটার বেদিক পিরিয়ড। লেটার বেদিক পিরিয়ড কিভাবে ভাগ করা হয়েছে? এই আর্লি বেদিক পিরিয়ডে আরিয়ানসরা, তারা কিন্তু মেনলি সপ্ত সিন্ধু অঞ্চল, পাঞ্জাব অঞ্চল, ওয়েস্টার্ন ইন্ডিয়া, মানে সিন্ধ, বালুচিস্তান, আফগানিস্তান, ওই অঞ্চলে বসবাস করত। কিন্তু আমরা জানি লেটার বেদিক পিরিয়ডে তারা গঙ্গা ভ্যালি বা গঙ্গা যমুনা দোয়াব রিজিয়ন, ঠিক আছে, মানে পূর্ব দিকে তারা কিন্তু মুভ করে যাবে। কেন করে যাবে? কারণ ওই পাঞ্জাব রিজিয়ন বা সপ্তসিন্ধু অঞ্চলে এগ্রিকালচারটা ভালো হওয়ার কোনো উপায় ছিল না, বিকজ ওই অঞ্চলে ছিল যে সয়েলটা, সেটা অতটা ভালো নয় বা ফার্টাইল নয়। কিন্তু একইভাবে এই গঙ্গা যমুনা দোয়াব রিজিয়নে আছে কিন্তু অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল কিন্তু অনেকটা উর্বর, ফ্যার্টাইল, সেখানে অনেক ভালো কৃষিকাজ হয়। সেই জন্যই কিন্তু তারা শিফট করে যাবে। আর আমরা জানি এই আরিয়ানরা ছিল অ্যাকচুয়ালি নোম্যাডিক, তাই তো? তারা ছিল নোম্যাডিক। নোম্যাডিক মানে হলো তারা যাযাবর শ্রেণীর মানুষ, তারা এক জায়গা থেকে এক জায়গায় কিন্তু স্থান পরিবর্তন করত। তাই জন্যই তারা কিন্তু লেটার বেদিক পিরিয়ডে শিফট করে যাবে, তাই তো? এবং দেখো এই আর্লি বেদিক পিরিয়ডে সেই সময় কিন্তু ট্রাইবাল মনার্কি ছিল। ট্রাইবাল মনার্কি, ছোট ছোট ট্রাইব ছিল এবং তাদের রাজা ছিল, এবং সেই সমস্ত রাজাদের যে অ্যাসেম্বলিতে তাদেরকে ইলেক্ট করা হতো সেটাকে বলে সমিতি। আমরা জানি তিনটে অ্যাসেম্বলি ছিল, সভা, সমিতি আর বিদত। এই সমিতি অ্যাসেম্বলিতে কিন্তু রাজাদের ইলেক্ট করা হতো। তাহলে এই ট্রাইবাল গ্রুপ বা ভরত, এটা একটা যে ট্রাইবাল গ্রুপ, সেটা কিন্তু আর্লি বেদিক পিরিয়ডের ব্যাপার। আর এই ভরত বলতে যেটা আমার প্রথমেই মাথায় আসবে আমাদের, সেটা হলো 10 রাজার যুদ্ধ, ঠিক আছে? 10 রাজার এই বিখ্যাত যুদ্ধ, যেটা ঋগ্বেদের 7th মন্ডলে রয়েছেও বটে। এই যুদ্ধটা কিন্তু হয়েছিল পারুশিনী নদীর তীরে। আচ্ছা, আমার হাতের লেখা তো ভালো হচ্ছে না, তোমরা কনসেপ্টটা বুঝে যাও তাহলেই হবে, তোমাদের বোঝানোটাই আমার মেন উদ্দেশ্য। এই পারুশিনী নদী, যেটা আর একটা নাম হলো রবি নদী। পারুশিনী কথাটা মেনশন করা আছে ঋগ্বেদে। তার রবি নদী বা পারশিনী নদীর তীরেই কিন্তু এই 10 রাজার যুদ্ধ হয়েছিল, যেখানে একদিকে ছিল ভরত ট্রাইব, যাকে রিপ্রেজেন্ট করেছিলেন কিং সুদাস, আর অন্যদিকে ছিল 10 রাজা, যদিও ফাইনালি 10 জন রাজার কনফেডারেশন আর কি, যেখানে কিন্তু ফাইনালি সুদাস জিতে যায় এই যুদ্ধটা, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে অবশ্যই ভরত হলো একটা ট্রাইবাল গ্রুপ। এইভাবে যখন একটা কোশ্চেন পাবে, তোমরা পুরো ঋগ্বেদিক সিভিলাইজেশনটা মাথাতে একটা মাইন্ড ম্যাপ করে নেবে, মাথাতে একটা ভিজুয়ালাইজ করে নেবে, তাহলে কিন্তু ইতিহাস মনে রাখা অনেক ইজি হবে, ঠিক আছে? চলো, কোশ্চেন নাম্বার 3 কি বলছে? আবার একটা বেদিক পিরিয়ডের প্রশ্ন। ইন দ্য বেদিক পিরিয়ড দ্য মেন এম অফ এডুকেশন, মানে এডুকেশনের প্রধান লক্ষ্য কি ছিল? অপশন এ ডেভেলপমেন্ট অফ এফিসিয়েন্সি, অপশন বি ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার, অপশন সি ডেভেলপমেন্ট অফ মিলিটারি পাওয়ার, অপশন ডি ডেভেলপমেন্ট অফ প্রোডাকশন। আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি, বেদিক পিরিয়ডে কিন্তু আস্তে আস্তে মানুষ শিক্ষার একটা গুরুত্ব বোঝে, এবং আমরা জানি লেটার বেদিক পিরিয়ডে যখন মেনলি একটা মানুষের জীবনকে যে চতুরাশ্রম প্রথায় ভাগ করা হচ্ছে, তাই তো, তার মধ্যে কিন্তু মানুষের পড়াশোনা, তাই তো, পড়াশোনার সময়টা অ্যালোকেট করা ছিল। তাহলে দেখো, এই ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? শিক্ষার সঠিক উত্তর অবশ্যই হবে ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার। কারণ দেখো, যখনই, এবং আজকের দিনে যদি দেখো, তাহলে শিক্ষার কিন্তু একটা উদ্দেশ্য ক্যারেক্টার তো বটেই, যদিও আজকের দিনে তার সাথে জীবিকা একটা ইম্পর্টেন্ট উদ্দেশ্য হয়ে উঠেছে। আর যদি মিলিটারি পাওয়ার বলো, দেখো এফিসিয়েন্সি আর প্রোডাকশনের সাথে এই প্রশ্নের কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট একটা আইওয়াস হিসেবে দেওয়া হয়েছে দুটো অপশন। কিন্তু মিলিটারি পাওয়ার একটা প্রশ্ন হতে পারে, ডেভেলপমেন্ট অফ মিলিটারি পাওয়ার অ্যান্ড ওয়ারফেয়ার এক্সারসাইজ, যদি এটা দেওয়া থাকে তাহলে কিন্তু সঠিক উত্তর হবে ধনুর্বেদ। ধনুর্বেদে কিন্তু ওয়ারফেয়ার এক্সারসাইজ, মিলিটারি যে পাওয়ার, সেটা নিয়ে ডিসকাস করা হয়েছে। এবার ধনুর্বেদটা কি? ধনুর্বেদটা হলো একটা উপবেদ। কোন উপবেদ? যজুর্বেদে এই ধনুর্বেদের মেনশন রয়েছে। এবার তাহলে প্রথমে বুঝতে হবে উপবেদ কি। উপবেদটা হলো, দেখো, in Hinduism the term Upaveda refers to traditional science and technical literature which have no connection whatever with the Shruti or revealed Veda. The 4 Upaveds are Dhanurveda, Gandharva Veda, Ayurveda, Arthashastra. Some schools hold Sthapatya Veda as the 4th উপবেদ in the place of অর্থশাস্ত্র। দেখো, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু উপবেদের সাথে যে বেদের কোনো সম্পর্ক আছে তা নয়, কিন্তু উপবেদটা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল সায়েন্স বা টেকনিক্যাল লিটারেচারের ওপর কিছু ডকুমেন্টস বলতে পারো বা কিছু ইনফরমেশন বলতে পারো, যেটা কিন্তু বিভিন্ন বেদে মেনশন ছিল, ঠিক আছে? যেমন ধরো যজুর্বেদা, এই যজুর্বেদাতে কি
কি কোন উপবেদের মেনশন আছে? ধনুর্বেদের মেনশন আছে। এবার ধনুর্বেদ কোন ট্র্যাডিশনাল সায়েন্স বা টেকনিক্যাল লিটারেচারের সাথে সম্পর্কিত? তাহলে অ্যান্সার হবে সায়েন্স অফ ওয়্যারফেয়ার। বোঝা গেছে? আবার গান্ধার্ব বেদা হলো ভেরিয়াস অ্যাসপেক্টস অফ অ্যাস্থেটিক্স লাইক আর্ট ফর্ম, মিউজিক, ডান্স, পোয়েট্রি। এটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড? সামাবেদা। মানে সামাবেদায় কোন উপবেদের মেনশন আছে? সেটা হবে গান্ধার্ব বেদা। আবার ধরো আয়ুর্বেদা, আয়ুর্বেদার সাথে কি কোনো ট্র্যাডিশনাল সায়েন্সেস অ্যাভেলেবেল আছে? অবভিয়াসলি দেখো সায়েন্স অফ হেলথ। আর এটা কিন্তু অথর্ব বেদের একটা উপবেদ। আর অর্থশাস্ত্র হলো সায়েন্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নেন্স, ইকোনমি, অ্যাসোসিয়েটেড উইথ অথর্ব বেদা। আর স্থাপত্য বেদা যেটা, স্থাপত্য মানে কি? অবশ্যই আমরা জানি আর্কিটেকচার, সেটা অ্যাসোসিয়েটেড কিন্তু যজুর বেদার সাথে। আচ্ছা, কিন্তু আরেকটা স্কুল অফ থটস এটাও বলছে যে স্থাপত্য বেদা নাকি ঋগ্বেদের সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে মেনলি যে স্থাপত্য বেদা সেটা কিন্তু ঋগ্বেদ এবং যজুর্বেদ দুটোর সাথেই কিন্তু অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, তাহলে এগুলো আমরা মাথায় রাখবো। তাহলে উপবেদ মানে বেদের কোনো পার্ট নয়। আমি অনেকে ভুল এটা দেখেছি যে অনেকে উপবেদকে বেদের কোনো পার্ট বলে। উপবেদটা মেনশন করা থাকে এই বেদগুলোতে। উপবেদটা হলো ট্র্যাডিশনাল সায়েন্স আর টেকনিক্যাল লিটারেচার। ঠিক আছে, তাহলে থার্ড কোশ্চেন আশা করি সবাইকে আমি ক্লিয়ার করতে পারলাম। চলো ফোর্থ কোশ্চেন। অভিধম্ম কোষা an encyclopedia of Buddhism was authored by। দেখো যখনই কোষা, কোষ কথাটা দেখবে, ঠিক আছে, তখনই জানবে সেটা একটা এনসাইক্লোপিডিয়া। তাহলে বুদ্ধিজমের যে এনসাইক্লোপিডিয়া অভিধম্মা কোষা, সেটা কে লিখেছেন? অপশন এ বসুবন্ধু, অপশন বি নাগার্জুন, অপশন সি বুদ্ধাকোয়া এন্ড অপশন ডি অশ্বঘোষ। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে বসুবন্ধু। ঠিক আছে, এখানে এক্সপ্লেনেশন নিয়ে কোনো ব্যাপার নেই। তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 5। হু পারফর্মড অশ্বমেধ? অশ্বমেধ বা হর্স স্যাক্রিফাইস কে প্রথম পারফর্ম করেছিল অ্যাট দ্য আর্লিয়েস্ট? প্রথমে অপশন এ বিন্দুসার, অপশন বি পুষ্যামিত্র শুঙ্গ, অপশন সি সমুদ্রগুপ্ত এন্ড অপশন ডি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত 2। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে পুষ্যামিত্র শুঙ্গ। এবার এই প্রসঙ্গে কিন্তু কিছু এক্সপ্লেনেশনস করতে হবে। দেখো যদি কেউ বলে যে ভারতবর্ষের ইতিহাসে প্রথম অশ্বমেধ কে করেছেন, অবশ্যই পুষ্যামিত্র শুঙ্গ। দেখো তার আগেও অশ্বমেধ হয়েছে, কারণ বৈদিক যুগে আমরা জানি যজুর্বেদাতে অশ্বমেধ বা ধরো বাজপেয় বা রাজসূয় এগুলোর মেনশন ছিল। কিন্তু প্রথম কোন সম্রাট, মানে যাকে ইতিহাসে আমরা সবাই চিনি, কে করেছেন, তার অ্যান্সার হবে পুষ্যামিত্র শুঙ্গ। কিন্তু যদি বলে গুপ্তা পিরিয়ডে, যদি মেনশন করে দেয় যে গুপ্তা পিরিয়ড, গুপ্তা সিভিলাইজেশন, এই সময় কে কোন রাজা প্রথম অশ্বমেধ করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে সমুদ্রগুপ্ত। এখানে কিন্তু গুপ্ত পিরিয়ডের কোনো মেনশন নেই, তাই আমরা অ্যান্সার করেছি পুষ্যামিত্র শুঙ্গ। আর আমরা তো জানি যে পুষ্যামিত্র শুঙ্গ গুপ্ত পিরিয়ডের অনেক আগে এসেছিলেন। মৌরিয়ান ডাইনাস্টির পরেই যে ডাইনাস্টি মগধে রুল করেছিল তাকেই বলা হয় শুঙ্গ ডাইনাস্টি। মৌরিয়ান ডাইনাস্টির পরেও তো দুটো ডাইনাস্টি ছিল, শুঙ্গ ডাইনাস্টি, কানভা ডাইনাস্টি, তাই তো? তাই শুঙ্গ ডাইনাস্টির যে প্রতিষ্ঠাতা তিনিই হলেন পুষ্যামিত্র শুঙ্গ। ঠিক আছে, আচ্ছা মৌরিয়ান ডাইনাস্টির সময় কি অশ্বমেধ হয়নি? অশ্বমেধ মৌরিয়ান ডাইনাস্টির সময় অলমোস্ট হয়নি বললেই বলা যায়, কারণ সেই সময় যে সমস্ত রাজারা ছিলেন তাদের মধ্যে বিন্দুসার বা চন্দ্রগুপ্ত মৌর্য এবং অবশ্যই অশোক, এরা কিন্তু কেউই সেইভাবেই হিন্দু ধর্মের প্রাধান্যতা বা ব্রাহ্মণদের যে বাড়বাড়ন্ত সেটাই কিন্তু টলারেট করতেন না। কারণ আমরা জানি এদের মধ্যে তো অশোক অবশ্যই বুদ্ধিজমকে প্রপোগেট করতেন, তাই তো? এটা আমরা সবাই জানি। আর অশ্বমেধ কিন্তু একটা হিন্দু ধর্মের পার্ট, যেটা কিন্তু বেদা থেকে এসছে। অশ্বমেধ কথাটা কবে এসছে? অবশ্যই লেটার বেদিক পিরিয়ডে এসছে। আর্লি বেদিক পিরিয়ডে কি ছিল? ট্র্যাডিশনাল ট্রাইবাল মনার্কি। তাই ন্যাচারালি সেই সময় যারা রাজা ছিলেন, ট্রাইবাল মনার্ক ছিলেন, তারা কিন্তু এক জায়গা থেকে এক জায়গা দখলের মেন্টালিটি তাদের ছিল না। কিন্তু যখনই আয়রন আবিষ্কার হয়ে গেল, আমাদের আরিয়ানরা শিফট করে গেল গঙ্গা যমুনা দোয়াব রিজিয়ানে, যখন আয়রনের তৈরি অস্ত্রশস্ত্র রাজাদের বা সেই সমস্ত জায়গার হাতে এলো, তখনই তারা খুব পাওয়ারফুল হয়ে গেল এবং সাম্রাজ্য বিস্তার কিন্তু তখন চলে এলো। এবং তখনই কিন্তু ওই ট্রাইব থেকে রাষ্ট্রর কনসেপ্টটা চলে এলো। এবং এই রাষ্ট্রকে যিনি লিড করতেন তিনি আর কোনো কিং নয়, তিনি হয়ে গেলেন সম্রাট, একরাট, এই কনসেপ্ট গুলো চলে এলো। এবং রাজারা তখন কি করতো? রাজারা তখন এই সমস্ত অশ্বমেধ, রাজসূয়, বাজপেয় এগুলো করতো। অশ্বমেধ কথাটার মানে কি? অশ্বমেধ কথাটার মানে হলো একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো, সেই ঘোড়াটা যত দূর যাবে পুরো জায়গাটাই, যে অঞ্চল সেই ঘোড়াটা পরিক্রমা করবে, পুরো জায়গাটাই হয়ে যাবে রাজার দখলে। এবার কেউ যদি সেই ঘোড়াকে বাধা দেয়, তার মানে সে রাজার যে এই সাম্রাজ্য বিস্তার তাকে আটকে দিচ্ছে।
তখন কিন্তু রাজার সাথে সেই ব্যক্তি বা সেই রাজার যুদ্ধ হবে। বোঝা গেছে? তাহলে এগুলো কিছুই না, এগুলো রাজা তাদের প্রভাব প্রতিপত্তিকে বাড়ানোর জন্য, সব মানুষের চোখে তাদেরকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত কাজ তারা করতো। ঠিক আছে? যেমন আমরা জানি বাজপেয়ী হলো চ্যারিয়ট রেস, রথের যে রেস, তেমন কিছু হতো। ঠিক আছে? তাহলে আশা করছি এটা সবাই ক্লিয়ার হয়েছে। মোটামুটি এই কোশ্চেন থেকে যা যা ইনফরমেশন দেওয়া হয় আমি সবটাই দিয়ে দিয়েছি। ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 6, হু ইজ কল্ড প্রিন্স অফ পিলগ্রিমস? দেখো পিলগ্রিমস মানে হলো একজন পর্যটক যে এক দেশ থেকে আরেক দেশে আসে শিক্ষা, স্থাপত্য, কালচার, মানে যে সমস্ত কালচার বা এডুকেশন নিয়ে রিসার্চ করার জন্য। ঠিক আছে? তাহলে অপশন এ ফাইয়েন, অপশন বি ইবান বতুতা, অপশন সি হিউয়েনসাং, অপশন ডি নান অফ দিস। তাহলে সেই লজিকে দেখতে গেলে এরা সবাই অবশ্যই পিলগ্রিমস, তবে প্রিন্স অফ পিলগ্রিমস অবশ্যই হিউয়েনসাং। ঠিক আছে? হিউয়েনসাং কিন্তু ভারতবর্ষে এসেছিলেন, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, বুদ্ধিজমকে জানার জন্য, বুদ্ধিজমকে নিয়ে রিসার্চ করার জন্যই তার ভারতে আসা। ঠিক আছে? আমরা সবাই জানি চীন, কোরিয়া এই সমস্ত দেশেও তো বুদ্ধিজম স্প্রেড করেছিল। ঠিক আছে? বুদ্ধিজমকে ইন্টারন্যাশনাল পর্যায়ে যারা নিয়ে গিয়েছিলেন তার মধ্যে দুজন বিখ্যাত রাজা হলো, একজন হর্ষবর্ধন আর একজন হলো অশোক। ঠিক আছে? আর এই যে হিউয়েনসাং, তিনি কিন্তু হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন। আর তার যে বিখ্যাত বই, সেই বইটা হলো সি ইউকি, যেটাকে আমরা বলি জার্নি টু দা ওয়েস্ট। দুটোই দিতে পারে পরীক্ষাতে। এই ইনফরমেশন গুলো যেন মাথায় থাকবে। ইনফরমেশন নাম্বার 1, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। ইনফরমেশন নাম্বার 2, তিনি হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন। ইনফরমেশন নাম্বার 3, তাকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হতো। ইনফরমেশন নাম্বার 4, তার লেখা বইয়ের নাম সি ইউকি। হিউয়েনসাং থেকে এই 4টে প্রশ্নই আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, মেন্স বলো বা প্রিলিমস বলো যেখানেই হোক। ঠিক আছে? আর হিউয়েনসাং যখন ভারতে এসেছিলেন কোন কোন জায়গায়, তিনি অলমোস্ট গোটা ভারতের যা যা বুদ্ধিজমের নিদর্শন আছেন সব জায়গাতেই তিনি গেছিলেন। তার একটা ম্যাপও দেওয়া আছে, পারলে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, ইন হুইচ রিজিয়ন ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া স্টার্টেড আর্লিয়েস্ট? ভারতের জাতীয় সংগ্রাম প্রথম কোন জায়গায়, প্রথম কোন রিজিয়ন থেকে শুরু হয়েছিল? রিজিয়ন, এই ব্যাপারগুলোই কিন্তু মাথায় রাখতে হবে। রিজিয়ন বলে দিয়েছে। অপশন এ পাঞ্জাব, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি বেঙ্গল, অপশন ডি গুজরাট। দেখো এটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, ডাব্লিউবিসিএস এর মেন্সে এই কোশ্চেনটা এসেও ছিল। সঠিক উত্তর কিন্তু পিএসসি বলছে বেঙ্গল, এবং লজিক্যালিও অ্যান্সার বেঙ্গল হবে। এবার কেন আমি বলে দিচ্ছি। যদি দেখো বিপ্লবী আন্দোলন মেনশন করা থাকে বা রেভলিউশনারি মুভমেন্ট মেনশন করা থাকে, সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। দেখো এই কোশ্চেনে কিন্তু কোনো রেভলিউশনারি কথাটা উল্লেখ করা হয়নি, তাই মহারাষ্ট্র অ্যান্সার হওয়ার কোনো জায়গা নেই। অপশন নাম্বার বি হলো বেঙ্গল কেন হয়েছে, কারণ সশস্ত্র আন্দোলনের অনেক আগে যে কালচারাল মুভমেন্ট, রিলিজিয়াস মুভমেন্ট সেগুলো শুরু হয়েছিল, সেগুলো কিন্তু অনেক আগেই বেঙ্গলে শুরু হয়ে গেছিল, তাই এই ক্ষেত্রে অ্যান্সার হলো বেঙ্গল। এবার যদি বলা হয় প্রথম ভারতের জাতীয় সংগ্রামের কোনো একটা বিদ্রোহ বা রেবিলিয়ন বা আন্দোলন, সেটা কিন্তু হবে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডেটা এনসিআরটি, অফিসিয়াল অ্যান্সার কিন্তু আমরা নেব পাইকা বিদ্রোহ, পাইক বিদ্রোহ বলে, অথবা রেবিলিয়ন এটাকে। ঠিক আছে? কেন? এবার যদি ধরো তোমায় যদি বলে স্যার পাইক বিদ্রোহ, তাহলে আগে এতদিন যে পড়ে এসেছি স্বাধীনতার প্রথম যুদ্ধ হলো 1857 এর সিপাহি বিদ্রোহ। আমি আবার বলছি এটাই হলো ট্রিক, এটাই হলো কনসেপ্ট। পাইক কিন্তু একটা রেবিলিয়ন, একটা বিদ্রোহ, কিন্তু খুব অঞ্চল ভিত্তিক বিদ্রোহ। ঠিক আছে? সিপাহি বিদ্রোহটাকে কিন্তু অনেকে যুদ্ধ বলে, কারণ সিপাহি বিদ্রোহের বিস্তৃতি অনেক বড়। একদিকে যেমন দিল্লি থেকে লিড করছে বাহাদুর শাহ জাফর বা বাহাদুর শাহ টু, একদিকে যেমন কানপুর থেকে লিড করছে নানা সাহেব তাতিয়া টোপি, একদিকে ঝাঁসি থেকে লিড করছে লক্ষ্মীবাই, অন্যদিকে আবার বিহার থেকে লিড করছে কুনওয়ার সিং। জাস্ট ভাবো কতটা বিস্তৃত। কিন্তু পাইকা বিদ্রোহটা একটা ছোট্ট অঞ্চল, কলিঙ্গ এবং ওড়িশা অঞ্চলটায় হয়েছিল। দেখো ব্যাপারটা কি, ইন সেপ্টেম্বর 1804 the king of Kordeo বা কলিঙ্গ, মানে কলিঙ্গর যে খর্দ তার যে রাজা, he was deprived of the traditional right of জগন্নাথ টেম্পল। জগন্নাথ টেম্পলের যে ট্র্যাডিশনাল রাইট সেখান থেকে তাকে ডিপ্রাইভ করা হয়, এবং যেটা একটা শখ ছিল কাদের কাছে, না রাজা এবং পিপিল অফ ওড়িশার কাছে, তাই তো। কনসিকুয়েন্টলি 1804 সালে অক্টোবর মাসে পাইকস, আর্মড পাইকস যারা, তারা কিন্তু অ্যাটাক করে ব্রিটিশদের। কোথায় করে? তা পিপলিতে। ঠিক আছে? আর এই ইভেন্টটা কিন্তু অ্যালার্ম করে দেয় ব্রিটিশ ফোর্সকে, কারণ 1757 এর যে ব্যাটেল অফ প্লাসি আর 1764 এর যে ব্যাটেল অফ বাক্সার, তারপরেও যে ভারতীয়রা 50 বছরের মধ্যে ব্রিটিশদের অ্যাটাক করতে পারে, এটা ব্রিটিশরা ভেবে উঠতে পারেনি।
ঠিক আছে, তাই জন্য এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন ছিল। জয়ী রাজগুরু, the chief of army of Kalinga, requested all kings of the state to join hands for a common cause against British। মানে এই জয়ী রাজগুরু কিন্তু সমস্ত যে লোকাল রাজা তাদেরকে একত্র করেছিলেন ব্রিটিশদের এগেনস্টে, এবং এই রাজগুরুকে কিন্তু 6 ডিসেম্বর 1806 মার্ডার করে দেওয়া হয়, তাকে কিল করে দেওয়া হয়। After Rajguru's death, Bakshi Jagabandhu commanded an armed rebellion against the East India Company's rule in Odisha, which is known as Pike Rebellion. The first rebellion, এই দেখো পয়েন্টটা দেখো, the first rebellion against the British East India Company। ঠিক আছে, তাহলে যদি বলে স্বাধীনতার প্রথম রেবেলিয়ন কোনটা, বিদ্রোহ কোনটা, পাইক বিদ্রোহ। এবার যদি স্বাধীনতার প্রথম যুদ্ধ মেনশন করে দেয়, যুদ্ধর একটা বিস্তৃতি বড় হয়, সেক্ষেত্রে আমরা 1857 রিভল্ট নিতে পারি। আর যদি বলে ভারতের জাতীয় সংগ্রামের এই প্রথম যে জাতীয় সংগ্রামটা কোন রিজিয়ন থেকে শুরু হয়েছিল, কোন একটা অঞ্চল নয়, একটা বড় অঞ্চল, তাহলে কিন্তু আমরা বেঙ্গল অ্যান্সার নেব। ঠিক আছে, ঠিক আছে, একটু কনফিউজিং কোশ্চেন, কিন্তু পিএসসি আবার এই ধরনের কনফিউজিং কোশ্চেন জিজ্ঞেস করে, তাহলে আমাদেরকে কোশ্চেন অনুসারে অ্যান্সার দিতে হবে। এই জন্যই রিলেটেড ইনফরমেশন গুলো আমি তোমাদের দিয়ে দিলাম এই কোশ্চেনের প্রসঙ্গে। চলো, কোশ্চেন নাম্বার 8 কি বলছে, হোয়াই ওয়াজ দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ফেল্ড। আমরা জানি তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটেই হয়েছিল লন্ডনে, তাই তো? তাই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ফেল কেন হয়েছিল? অপশন এ বলছে প্রায়োরিটি টু বি গিভেন টু কমিউনাল কোশ্চেন, অপশন বি সাসপেনশন অফ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, অপশন সি গ্র্যান্ট অফ ডমিনিয়ন স্ট্যাটাস, অপশন ডি ডেট অফ ট্রান্সফার অফ পাওয়ার। দেখো, এই ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে প্রায়োরিটি টু বি গিভেন টু কমিউনাল কোশ্চেন। এই ব্যাপারে যদি একটু এক্সপ্লেন করা যায়, তাহলে আমরা জানি রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল 30 থেকে 32 এই 3 বছরে। কোথায় হয়েছিল? লন্ডনে হয়েছিল। কেন হয়েছিল? ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্ম, ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য। ঠিক আছে, এই তোমার রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল যে যদি ভারতের সংবিধানে ভারত যখন আমরা শাসন করব, তখন আমরা কি কি সংবিধানে চেঞ্জেস করব, কিভাবে ভারতে আমরা শাসন করব, সেই সংক্রান্ত এটা একটা কনফারেন্স। ঠিক আছে, আমরা জানি এর আগেই ভারতবর্ষে সাইমন কমিশন এসেছিল, তার আগে 1919 মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট হয়েছিল। এগুলো কিন্তু সবই কনস্টিটিউশনাল রিফর্মের ওপরই বেস করে হয়েছিল। ঠিক আছে, আর রাউন্ড টেবিল কনফারেন্স কন্ডাক্ট কেন হয়েছিল, তার একটা মেন রেকমেন্ডেশন কিন্তু ছিল জিন্নার যে 14 পয়েন্ট অফ জিন্না, আর তার সাথে লর্ড আরউইন, প্রাইম মিনিস্টার রামসে ম্যাকডোনাল্ড, এরা সবাই মনে করেছিলেন যে না, একটা কনফারেন্স থাকা দরকার ভারতবর্ষকে শাসন করার জন্য। এবং ইম্পর্টেন্ট যে রিপোর্টটা সেই তার আগে সাবমিট হয়েছিল, মানে সাইমন কমিশনের যে রিপোর্টটা মে 1930-তে হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু মানে এতগুলো পয়েন্ট, জিন্নার 14 পয়েন্ট, আরউইনের যে ধরো অবজারভেশন, সেগুলো, রামসে ম্যাকডোনাল্ড চেয়েছিলেন একটা সংস্কার হোক, এবং তার সাথে সাইমন কমিশনের রিপোর্ট। এবার সাইমন কমিশনের রিপোর্টটাও কিন্তু হয়েছিল ওই 1919 মন্টেগু চেমসফোর্ডে কতটা কার্যকরী হয়েছে সেটা দেখার জন্য। যাই হোক, এসবের ভিত্তি করেছে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, সর্বদলীয় বৈঠক বলতে পারো আজকের দিনে। তিনটে হয়েছিল, ফার্স্টটা হয়েছিল নভেম্বর 1930 থেকে জানুয়ারি 1931, সেকেন্ডটা হয়েছিল সেপ্টেম্বর 1931 থেকে ডিসেম্বর 1931, আর থার্ডটা হয়েছিল নভেম্বর 1931 থেকে, এটা নভেম্বর হবে, নভেম্বর 1931 থেকে ডিসেম্বর 1932। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স, তোমাদেরকে অত সালগুলো না মনে রাখলেও চলবে, তিনটে মোট হয়েছিল। প্রথমটা দেখে নাও, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। আইএনসি কিন্তু এই প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সে পার্টিসিপেট করেনি। ঠিক আছে, এবং বাকি মেজর লিডাররা পার্টিসিপেট করেছিল। কেন করেনি? এর একটাই কারণ, সেই সময় তো সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট চলছে, তাই জন্য আইএনসির যারা মেজর লিডার তারা কিন্তু অ্যারেস্টেড ছিলেন, তাই জন্য তারা পার্টিসিপেট করেননি। কিন্তু মুসলিম লীগ থেকে আগা খান টু, মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জোহর, মানে মোহাম্মদ আলী, এরা সবাই জয়েন করেছিলেন, তাই তো? আচ্ছা, এই দুটো আমি যদিও দুবার মেনশন করে ফেলেছি। আচ্ছা, লিবারাল থেকে জয়েন করেছিলেন তেজ বাহাদুর সাপ্রু, চিন্তামণি যিনি আছেন তিনি। ডিপ্রেস কাস্ট থেকে জয়েন করেছিলেন বি আর আম্বেদকর। জাস্টিস পার্টি, শিখ, অ্যাংলো ইন্ডিয়ান, সিন্ধ, বার্মা, এরা কিন্তু সবাই জয়েন করেছিল ফার্স্ট টেবিল কনফারেন্সে। ঠিক আছে, দেখো ফার্স্ট টেবিল কনফারেন্সে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট বুঝতে পারে উইদাউট দ্য পার্টিসিপেশন অফ কংগ্রেস পার্টি কনস্টিটিউশনাল রিফর্ম কিন্তু পসিবল নয়, কারণ কনস্টিটিউশনাল রিফর্ম করতে গেলে ভারতের যে সবচেয়ে বড় পার্টি কংগ্রেস পার্টি, তার পার্টিসিপেশন দরকার। যদিও কিছু ইম্পর্টেন্ট ইস্যু ডিসকাস হয়েছিল, যেমন ধরো আম্বেদকর যে ইস্যুটা রেজ করেছিলেন সেটা হলো আনটাচেবলদের ওপর। তেজ বাহাদুর সাপ্রু বলেছিলেন যে
আমাদের যে ব্রিটিশ প্রভিন্স গুলো আছে বা চিফ কমিশনারের প্রভিন্স গুলো আছে সেগুলোকে তুলে দিয়ে যদি অল ইন্ডিয়া ফেডারেশন করা যায়, প্রিন্সলেস স্টেট গুলোকে রেখে, ঠিক আছে। তো বিভিন্ন মানুষ তাদের নিজস্ব বক্তব্য পেশ করেছিলেন, তারা নিজস্ব স্বার্থ সিদ্ধিও করেছিলেন বলা যেতে পারে। যদিও আমি ঠিক স্বার্থ সিদ্ধি কথাটা ইউজ করতে চাই না, কারণ তাদের একটা ডিমান্ড ছিল, তারা তাদের ডিমান্ডটা জাস্ট ইস্যু করেছিলেন, ঠিক আছে। কিন্তু প্রবলেম হলো ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সটা ফেল করে যায় জাস্ট কংগ্রেস পার্টি এটাতে পার্টিসিপেট করেনি বলে। এবং এই জন্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের আগে কিন্তু গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল এবং কংগ্রেস পার্টিকে কনভিন্স করানো হয় যে আপনারা সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে জয়েন করুন, তাতে দেশের ভালোই হবে, ঠিক আছে। এবং ন্যাচারালি গান্ধীজি, সরোজিনী নাইডু, মদন মোহন মালভিয়া, জিডি বিড়লা, মোহাম্মদ ইকবাল এরা সবাই একসাথে জয়েন করেছিলেন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে। গান্ধীজি joined the conference and said that untouchables are Hindus, ঠিক আছে। গান্ধীজি কিন্তু প্রথমেই মেনশন করে দেন আনটাচেবল যাদেরকে বলা হচ্ছে তারা কিন্তু অ্যাকচুয়ালি হিন্দু, and should not be treated as a minority, and there should not be any separate electorate or special safeguard for Muslim or other minorities, because he knew that there were the tools deployed by British government to weaken India। দেখো গান্ধীজি কিন্তু খুব ভালোভাবেই জানতো এই যে ভাগ বাঁটোয়ারা নীতি, এই যে ডিভাইড অ্যান্ড রুল, এটাই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতাকে পিছিয়ে দিচ্ছে। তাই জন্য প্রথমেই তিনি গিয়ে বলে দেন যে না, আনটাচেবলস যারা তারা হিন্দু, তো তাদেরকে সেপারেট ইলেক্টোরেট দেওয়ার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে। কিন্তু আমরা জানি ব্রিটিশদের কাজই হলো ভাগ বাটোয়ারা করা। 1909 সালে যে মর্লে মিন্টো রিফর্ম এসেছিল সেখানে আমরা জানি মুসলিমদের একটা স্পেশাল ইলেক্টোরেট দেওয়া হয়েছিল, কারণ একবার যদি দেশকে ভাগ করে দেওয়া যায়, মানে দেশের অন্তর্নিহিত আভ্যন্তরীণ ডিভিশনটা হয়ে যায়, তাহলে কিন্তু সেই দেশকে কন্টিনিউ করা, রুল করা খুব সোজা। আজকে যদি একটা ফ্যামিলিকে বাইরে থেকে যারা অ্যাটাক করবে তারা যদি ফ্যামিলির ভিতরে একটা ঝগড়া লাগিয়ে যায়, তাহলে কিন্তু অ্যাটাক করাটা খুব সোজা হয়ে যাবে, তাই তো। এটাই ছিল ব্রিটিশদের কনসেপ্ট, যেটাকে আমরা বলি ডিভাইড অ্যান্ড রুল। এবং এখনো ভারতবর্ষে এই ডিভাইড অ্যান্ড রুল কিন্তু হয়, বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা এই কাজটা করে চলছে এখনো, ঠিক আছে। তো গান্ধীজি সেটাকে আটকাবার জন্যই প্রথম এই কথাটা বলেছিলেন, ঠিক আছে। But these claims of Gandhi were rejected by other Indian delegates. The conference was deadlocked on the minorities issues, for separate electorate was now being demanded by Muslim, Dalit, Christian, Anglo-Indian and European। কিন্তু গান্ধীজির সেই আইডিয়াটাকে সবাই রিজেক্ট করে দেয়। কারা রিজেক্ট করে? ভারতীয়রা নিজেরাই রিজেক্ট করে দেয়। কারণ মুসলিমরা বলছে তাদের স্পেশাল ইলেক্টোরেট চাই, দলিতরা বলছে আমাদের স্পেশাল ইলেক্টোরেট চাই, খ্রিস্টানদেরও তাই ডিমান্ড, ইউরোপিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান তাদেরও তাই ডিমান্ড, ঠিক আছে। এবং এই জন্যই আলটিমেট কি হয় যে গান্ধীজি যদিও সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে জয়েন করেন, তবুও এই কনফারেন্সটা ফেল করে। এবং আমরা সবাই জানি রাবসে ম্যাকডোনাল্ড সেই সময় সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিটাও নিয়ে এসেছিলেন, তাই তো। তাহলে পরিষ্কারভাবে বলা আছে যে সেকেন্ড রাউন্ড টেবিল কিন্তু ফেল করেছিল। আর তারপর একটা থার্ড রাউন্ড টেবিল হয়েছিল বটে, যদিও সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ সেখানে কংগ্রেস জয়েনও করেনি, ঠিক আছে। তো তোমরা একটুখানি ভিডিওটা পজ করে এটা পড়ে নিতে পারো, দেখে নাও কি বলছে। থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ হেল্ড ইন লন্ডন from November 17, 1932. This was just a nominal conference. Congress refused to attend it, not invited in fact. ইনভাইটও করা হয়নি, কংগ্রেস অ্যাটেন্ডও করেনি। কারণ ব্রিটিশ বুঝে গিয়েছিল যে কংগ্রেসদের টার্গেটই হলো দেশকে এক করে রাখার একটা চেষ্টা গান্ধীজি করছে, আর ব্রিটিশদের তো কাজই হলো দেশকে ভাগ করা। তাই জন্য কংগ্রেসকে না নিয়ে বরং যারা আলাদা আলাদা স্পেশাল ইলেক্টোরেট, সেপারেট ইলেক্টোরেট চাইছে তাদেরকে ডাকাটা অনেক বেশি বাঞ্ছনীয় বলে ব্রিটিশরা মনে করেছিল। সো only 46 people reached out there. The key outcome of the third round table conference was the white paper issued by the government. On the basis of the paper, Government of India Act 1935 was to be passed. সবসময় মাথায় রাখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যে পাস হয়েছে তার কিন্তু মেন দুটো ভিত্তি ছিল রাউন্ড টেবিল কনফারেন্সের যে হোয়াইট পেপার, যে ডকুমেন্ট সেটা, এবং সাইমন কমিশনের রিপোর্ট, ঠিক আছে। তো এটা একটু তোমরা দেখে নিও। নেক্সট পয়েন্টটা কি বলছে, নেক্সট কোশ্চেন, who said that political freedom is the life breath of a nation? খুব ইম্পর্টেন্ট একটা ডায়লগ। অপশন এ স্বামী বিবেকানন্দ, অপশন বি অরবিন্দ ঘোষ, অপশন সি রাসবিহারী বোস, আর অপশন ডি নেতাজি সুভাষচন্দ্র বোস। এর সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ। দেখো এই পলিটিক্যাল ফ্রিডম ইজ এ লাইফ ব্রেথ অফ এ নেশন, এটা কিন্তু একটা বিশাল বড় লাইন, যেটা কিন্তু এই দেখো এই কমপ্লিট ওয়ার্কশপ শ্রী অরবিন্দ ভলিউম 6 থেকে 7 বন্দে মাতারাম এর ভেতরে কিন্তু এটা লেখা হয়েছে পেজ নাম্বার 266। কিন্তু এই পুরো লাইনটা তো এত বড় দেওয়া সম্ভব নয়, ওই জন্য প্রথম লাইনটা থেকে কোশ্চেন দেওয়া হয়, ঠিক আছে। সঠিক উত্তর কিন্তু হবে অরবিন্দ ঘোষ। চলো নেক্সট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন, the last 11 hymns which are considered as the oldest part of Rig Veda are known as। আমরা জানি ঋগ্বেদে টোটাল কটা হিমস আছে,
তাই তো 1028টা হিমস রয়েছে বা স্তোত্র রয়েছে, এই তার মধ্যে কোন হাইমসটা শেষ, যে 11টা হাইমস তাকে একত্রে কি বলা হয়, তাকে একত্রে বলা হয় অপশন ডি বালখিল্য। এই কোশ্চেনটাও কিন্তু মেন্স লেভেলের কোশ্চেন বা প্রিলিমিনারিতে আসতেও পারে, কারণ দেখো এখন কোশ্চেনের যা লেভেল আসছে তাতে কিন্তু তুমি এক্সপেক্ট করতে পারো না যে সব কোশ্চেনের লেভেল একদম প্রিলিমিনারি বেসডই হবে, কিছু কিছু মেন্স বেসড কোশ্চেনও হবে। আর আমাদের টার্গেট যদি হয় 45 প্লাস স্কোর করা প্রিলিমসে, এবং যদি মেন্সে 100-র মধ্যে 90 প্লাস স্কোর করা, তাহলে কিন্তু ডিটেলের পড়াশোনা এখন থেকেই করতে হবে। হাতে আর বেশি সময় নেই, 22 আগস্ট কিন্তু আমাদের প্রিলিমিনারি এক্সাম ডিক্লেয়ার করে গেছে, এবং এখন কোভিডের যে রেঞ্জটা, যে গ্রাফটা, সেটা কিন্তু অনেকটাই নিম্নমুখী। তাই কিন্তু এক্সাম থার্ড ওয়েভের আসার আগেই এক্সাম হয়ে যাবে 22 আগস্ট। আমার মনে হয় না আর পিএসসি ডেট চেঞ্জ করবে বলে। আর মিনওয়াইল যদি নেক্সট এপিসোডের প্ল্যাটফর্মে আমার যে কোর্সটা লঞ্চ হয়েছে সেটা যদি তোমরা দেখতে চাও, যদি তোমরা পারচেস করতে চাও, তোমরা নেক্সট অফিসারের প্ল্যাটফর্মে ব্রাউজ করবে, ডাব্লিউবিসিএস ইউপিএসসির আন্ডারে আমার এই কোর্সটা রয়েছে, তোমরা এটা দেখতে পারো। আমি প্রথমে আপাতত প্রিলিমিনারি যে সমস্ত ইম্পর্টেন্ট লেকচার সেগুলো আপলোড করে দেবো প্রিলিমিনারি বেসড, ঠিক আছে। তারপর আগস্ট মাসে পরীক্ষা হয়ে গেলে আমরা সাবসিকুয়েন্ট অ্যাডভান্স লেভেল লেকচার্স বা অ্যাডভান্স লেভেল যে মেন্স ওরিয়েন্টেড যে নোটস সেগুলো আস্তে আস্তে আমার এই কভারেজে আপলোড করব। সেপ্টেম্বরের মধ্যে আমরা আমাদের কোর্সটাকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে। যদি তোমরা ইন্টারেস্টেড হও দেখতে পারো, এবং অবশ্যই ভিশন ডাব্লিউবিসিএস এবং আমাদের যে নেক্সট অফিসার, এই দুটো ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার পরবর্তী যে এমসিকিউ সিরিজটা যেটা এখানে কন্টিনিউ হবে সেটা যাতে তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট।